আমন্ত্রণ এসএটিভির বিশেষ বুলেটিনে আপনাদের সঙ্গে আছি আমি রূপা নূর। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে কিছু সংবাদ দেখে আসব। ধন্যবাদ। দেখে নেব দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। দেশ সংকটময় সময় অতিক্রম করছে। ফ্যাসিস্টের দোসররা চক্রান্তে লিপ্ত। বিএনপির বর্ধিত সভায় খালেদা জিয়া। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান। দেশের প্রয়োজনে সেনাবাহিনী সদস্যদের প্রস্তুত থাকতে হবে। রাজশাহীতে সেনাপ্রধান। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নেমেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর কয়েকটি থানায় ঝটিকা সফর। অপরাধ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। অবৈধ ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশার কাছে জিম্মি বরিশালবাসী। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কারের পর গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত, এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দুপুরে বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন দলের চেয়ারপারসন। খালেদা জিয়া বলেন, দেশ এক সংকট কাল অতিক্রম করছে। এখনও ফ্যাসিস্ট ও তাদের দোসররা গণ অভ্যুত্থানে প্রাপ্ত অর্জন নস্যাতের চক্রান্ত করছে। তিনি বলেন, এমন কোনো কাজ করা যাবে না যাতে অভ্যুত্থানের ফসল নষ্ট হয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে। বিএনপির চেয়ারপারসন ছাত্র জনতা সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পারায় স্রষ্টার কাছে শুকরিয়া জানান তিনি। এ সময় আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলতেন, ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়। এই বিষয়টি নজর রাখতে হবে। সবকিছুর ঊর্ধ্বে দেশ, এটি ভুলে যাওয়া চলবে না। খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশ্যে বলেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও সবসময় নেতাকর্মীদের পাশেই আছেন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করা হলে ফ্যাসিস্টরা ফিরে আসার সুযোগ পাবে। এবং সমাজে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পূর্ব শর্ত হল প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার বাস্তবায়ন। এবং এ লক্ষ্যেই একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের দাবি জানায়। জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরো ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলি। প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনী সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওয়াকারুজ্জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এ রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলে জানান তিনি। সেনাপ্রধান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান। এর আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধানকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। এরপর সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা,
আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সংযোজন সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। দর্শক, এসএটিভির বিশেষ বুলেটিনের শুরুতেই যেমনটি বলছিলাম যে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আলোচনার জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি। আমরা সংবাদের শুরুতে যেমনটি দেখছিলাম আজকের শিরোনামেও যে দেশ সংকটময় সময় অতিক্রম করছে, ফ্যাসিস্টদের দোসররা চক্রান্তে লিপ্ত, বিএনপির বর্ধিত সভায় বলেছেন খালেদা জিয়া এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা বলা হয়েছে, আহ্বান জানিয়েছেন। এই যে রাষ্ট্র মেরামতে যে ন্যূনতম সংস্কারের পর গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলা হচ্ছে বা ব্যবস্থা করা উচিত বলছেন, তো এখন আপনি বলবেন যে কতটুকু ন্যূনতম সংস্কার বলতে কত দূর সেই নির্বাচন সংস্কার এগুলো, এই সংস্কার নিয়ে আগে কথা বলবো। ধন্যবাদ রূপা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির অগণিত দর্শক শ্রোতাদেরকে যারা এই মধ্য দুপুরে এই প্রোগ্রামটি দেখছেন। দেখেন, আমি প্রথমেই সাধুবাদ জানাতে চাই তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, যে তিনি, আমরা জানি যে তার বিরুদ্ধে যে অবিচারটা বিগত সরকার করেছে, তিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন। জনগণের দোয়ায় তিনি সুস্থ হয়ে চিকিৎসারত আছেন। তিনি মুক্ত হওয়ার পরে 5ই আগস্টের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে মুক্ত হওয়ার পরেও তিনি সেদিন ভ্রাতৃত্বের বাংলাদেশের কথা বলেছিলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলেছিলেন, প্রতিহিংসা ভুলে গিয়ে একটি সাম্যতার বাংলাদেশের কথা বলেছেন। আজকে উনি বহু দূরে থেকেও এই গণতন্ত্র বিপন্ন অবস্থায় উনি দাঁড়িয়ে একটি কথাই বলছেন, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, বরং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থান এবং ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ তৈরি করার জন্য উনি ঐক্যবদ্ধভাবে সকল গণতান্ত্রিক শক্তিকে এক পথে কাজ করার জন্য বলেছেন। এটিই লিডারশিপ, এটিই বোধহয় স্টেটম্যানশিপ যাকে বলা হয়, সেই উদাহরণটা উনি দিয়েছেন। আমি একজন শিক্ষক হিসাবে আমি সত্যিই আমি আনন্দিত এবং গর্ববোধ করি তার মতো একজন নেত্রী দেশকে শাসন করেছেন। আপনি সংস্কারে যে কথা বলছেন, শুধু বেগম খালেদা জিয়া কেন, গত পরশুদিন আমাদের সেনাপ্রধান তিনিও একই কথা বলেছেন যে আমাদের মধ্যে যদি অনৈক্য হয়, আমাদের মধ্যে যদি বিভাজন হয়, তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে। আজকে কিন্তু আপনি রিলেট করেন দুইজনের মধ্যে, একজন রাষ্ট্রনায়ক ছিলেন আর একজন সেনাপ্রধান, তাহলে আমরা এই অনৈক্যটা করছি কার স্বার্থে? দেখেন, আমি একটা জিনিস আমি বুঝে ওঠে না যে 24-এর যে বিপ্লবটি হলো, জুলাই আগস্ট বিপ্লব নামে যেটা পরিচিত, সেই বিপ্লবে প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের একটিই চাওয়া ছিল, আকাঙ্ক্ষা ছিল যে ফ্যাসিস্ট রেজমের পতনের পরে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করার অধিকার ফিরে পাবে। গত তিনটি জাতীয় নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। প্রায় 4.5 কোটি তরুণ প্রজন্ম যারা এই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলো, সেই 4.5 কোটি ভোটাররা আগামী 24-এর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে। এই ভোটাধিকার প্রয়োগের যেন স্থায়ী একটি বন্দোবস্ত সংবিধানের অংশ হয়, এটি ছিল 24-এর বিপ্লবের একটি মূল চেতনার জায়গা। 24-এ বিপ্লবের মূল চেতনার জায়গা ছিল বৈষম্যহীন একটি বাংলাদেশের কথা। 24-এর মূল চেতনার বাংলাদেশ ছিল যে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা, একজন আরেকজনকে শ্রদ্ধা করবে, কেউ কারোর প্রতি অশ্রদ্ধা করবে না। যখন আমার ছাত্র বন্ধুরা বৈষম্যহীন বাংলাদেশ চাইল, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে বললেন রাজাকারের বাচ্চা বলে গালি দিলেন, বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দ্বার প্রান্তে নিলেন, তারেক রহমানকে প্রত্যেকটি কথাই তুচ্ছ তাচ্ছিল্য করেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে কুরুচিপূর্ণ মিথ্যাচারে গোটা জাতিকে অশ্রদ্ধা করলেন। আপনি সর্বশেষ তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মিথ্যা মামলা দিয়ে লিফট বন্ধ করে তাকে 7 তলায় উঠালেন, 7 তলায় নামালেন। এই যে অশ্রদ্ধার বাংলাদেশ, 24-এর চেতনার জায়গা ছিল শ্রদ্ধার বাংলাদেশ, পারস্পরিক শ্রদ্ধার বাংলাদেশ। তো সেটি যদি তৈরি করতে হয়, তাহলে আমার মোটা দাগে যে 6টি সংস্কার কমিশন ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে, প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সেই আলোচনাকে যদি আমরা সাম আপ করি, তাহলে কয়েকটা জিনিস আমাদের ঐক্যমত্য ইতিমধ্যেই হয়ে গেছে, কোনো ডিবেট নাই। সরকার পদ্ধতিটা কেমন হবে, 71-এর অনুচ্ছেদ থাকবে কি থাকবে না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য যে আছে, সেই ভারসাম্যহীনতাকে রহিত করে ভারসাম্য স্থাপন করা, একজন ব্যক্তি পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী না থাকা, সরকারি দলের এমপি হয়ে সরকারের বিলের বিরুদ্ধে মতামত রাখার স্বাধীনতা ভোগ করা, জনগণের ভোট দেবে, তার নিজের ভোটটা দেবে, রাষ্ট্রের যে বাহিনীগুলো আছে সেই সমস্ত বাহিনী
কোনো দলীয় সরকারের সেবা দাসে পরিণত হবে না, বরং জনগণের সেবক হবে। প্রশাসন দলীয় লেজুরবৃত্তি মুক্ত হবে। বিচারাঙ্গনকে ব্যবহার করে কোনো নিরপরাধ মানুষকে হত্যা মামলা দিয়ে নাজেহাল করা হবে না। এই মোটা দাগে কয়েকটি বিষয় তো ঐক্যমত্য হয়েছে আমাদের মধ্যে। তাহলে এই সংস্কারগুলো যদি সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত্য হয়, তাহলে 6টি সংস্কার কমিশনের প্রস্তাবনা সুপারিশগুলো নিয়ে দ্রুত সময়ের মধ্যে যদি আমরা একটা জাতীয় ঘোষণাপত্র তৈরি করতে পারি এবং সেই ঘোষণাপত্রে দেশের সমস্ত রাজনৈতিক স্টেক হোল্ডাররা যদি আমরা স্বাক্ষর দিয়ে জাতির সামনে সম্মিলিতভাবে শপথ গ্রহণ করে যদি সেই শপথটা আমরা নিতে পারি, যেভাবে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা শপথ নিয়েছিলাম যে স্বাধীনতা যুদ্ধের জায়গা থেকে, সেটি যদি নিতে পারি, তাহলে আপনি যদি ভবিষ্যতে যে কথাটা বলা হয় যে সব সংস্কার না করলে নির্বাচনের মধ্য দিয়ে যদি কেউ ক্ষমতায় আসে এই শপথ ভঙ্গ করবে, আমি এখানে বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে, আমি বলে যাচ্ছি যে যদি আপনি নির্বাচনী ব্যবস্থাটাকে মেরামত করতে পারেন এবং আপনি রূপা যদি আপনার নেতাকে নির্বাচন করতে পারেন আপনার ভোটাধিকারের প্রয়োগের মধ্য দিয়ে, আমি যদি নির্বাচনী কেন্দ্রে যে আমার ভোটটা দিতে পারি, আপনি যদি এই ইশতেহার যেটা তৈরি হবে সেটি যদি আপনি ব্যাহত করেন বা যে ঘোষণাপত্র তৈরিতে আপনি স্বাক্ষর করবেন সমস্ত রাজনৈতিক দল, সমস্ত স্টেক হোল্ডার, আমার 24-এর ছাত্র বন্ধুরা, এখান থেকে বিচ্যুতি হলে 5 বছর পরে যখন জনগণের কাছে যাবেন, জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে বিন্দুমাত্র দেরি করবে না। প্রশ্নটি হলো শুধু জনগণের সরকার প্রতিষ্ঠা করার যে পদ্ধতি, আমি আমার নেতা নির্বাচন করব, রাষ্ট্রের মালিক জনগণ, সেই মালিকানা জনগণকে ফিরিয়ে দেব। কে রাষ্ট্র ক্ষমতায় আসলো, কে রাষ্ট্র ক্ষমতায় আসলো না, এটি খুব মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো যে আরেকটি ফ্যাসিস্ট রেজিম যেন বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হতে না পারে আমাদের অনেকের মধ্য দিয়ে। রূপা, একটা ছোট্ট করে একটা কথা বলি, 71 সনে দেশ স্বাধীন করেছিলাম, অধিকাংশ মানুষ লড়াই করেছিল, সংগ্রাম করেছিল পাকিস্তানের শোষণ থেকে একটি স্বাধীন মুক্ত জীবনযাপন করার জন্য। আমরা মানচিত্র পেলাম, আমরা ভূখণ্ড পেলাম, স্বাধীনতার পরে স্বাধীনতার পক্ষের শক্তির মধ্যে অনৈক্য তৈরি হলো। আমরা জাসদের সৃষ্টি দেখলাম, 30,000 জাসদের কর্মীকে হত্যা করা হলো। আমরা রক্ষী বাহিনী দেখলাম, হাজার হাজার মানুষকে হত্যা, শত শত মানুষকে হত্যা করা হলো, লুট করা হলো, ধ্বংস করা হলো। আমরা 4র্থ সংশোধনীর মধ্য দিয়ে আমরা দেখলাম গণতন্ত্রকে হত্যা করে বাকশাল তৈরি করা হলো। আমরা মুক্তিযুদ্ধদের মধ্যে বিভাজনের মধ্য যে পরাজিত শক্তিরা বিভিন্ন সময় আমাদের এই গণতন্ত্রকে ব্যাহত করেছে। আমি যদি সর্বশেষ একটা কথা আপনাকে বলি, এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে কত রক্ত গেল, কত রক্ত গেল। আমরা রক্ত দিলাম, স্বৈরাচার মুক্ত হলো। আমরা 3 জোটের রূপরেখার ঘোষণাপত্র স্বাক্ষর করলাম। আমাদের এই ঘোষণাপত্র বিদ্যমান থাকা সত্ত্বেও শুধুমাত্র আমাদের মধ্যে অনৈক্যের কারণে, বিভাজনের কারণে গত 18টি বছর আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি, আমরা কথা বলতে পারিনি। আমার দেশের ব্যাংকগুলো লুট হয়ে গেছে, টাকা পাচার হয়ে গেছে, বড়লোক বড়লোক হয়ে গেছে, গরিবরা গরিব হয়েছে, মানুষ চাকরি হারিয়েছে, মানুষ চাকরি হেরেছে, অনেক মানুষ হারিয়ে গেছে জীবনে, তার সন্তানরা, তার বাবা বেঁচে আছে না মরে গেছে এই খবরটুকুও পায় না। আয়নাঘর আমরা দেখেছি, বিভৎস বর্ণনা শুনেছি, কি বিভৎস চিত্র আমরা দেখেছি। সেখান থেকে যদি পরিত্রাণ পেতে চাই, আমাদের এই ঐক্য ধরে রাখতেই হবে, 24-এর ঐক্য, এবং সেই ঐক্যের মধ্য দিয়ে একটি ভ্রাতৃত্বের বাংলাদেশ, একটি সাম্যতার বাংলাদেশ, একটি ন্যায্যতার বাংলাদেশ, একটি শ্রদ্ধার বাংলাদেশ তৈরি করতে হবে। এবং সেটি তখনই সম্ভব যারা 24-এ যারা লড়াই করলো, সমস্ত রাজনৈতিক দল, আমাদের ছাত্র বন্ধুরা, তাদের মধ্যে বিভাজনটা কমাতেই হবে, অনৈক্যটা দূরীভূত করতেই হবে। না হলে বেগম খালেদা জিয়া যে কথাটা বলেছেন, সেনাপ্রধান যে কথা বলেছেন, সেই কথা থেকে আমাদেরকে দূরে থাকা, সুদূর পরাহত যদি হয়, তাহলে এই 24-এর চেতনা কিন্তু ব্যাহত হবে। এবং 24-এর যারা রক্ত দিয়ে গেল, তাদের রক্তের প্রতি আমরা বোধহয় যথাযথ মর্যাদা এবং শ্রদ্ধা দেখাতে পারবো না। স্যার, জি স্যার, আপনি অনেক চমৎকার বললেন, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনি বললেন যে অনৈক্যের পরও যে এটি হচ্ছে না, যে জনগণের তো একটি আকাঙ্ক্ষা থেকে যায়, তাই না? তো এই যে 6টি কমিশন ঘোষণার পরও যে এটি বাস্তবায়ন হচ্ছে না, তাহলে মানে জনগণের ভাগ্যোন্নয়নটা হবে কিভাবে? মানে বারবার কি আমরা শুধু শপথ গ্রহণ করব 5 বছর পর পর? না, আমি তো সে কথাটাই বলছি যে আপনি সংস্কার, ন্যূনতম সংস্কার দরকার। আমি একটা জিনিস আপনাকে বলি, কিসের সংস্কার দরকার? আপনার প্রথমত সংস্কার দরকার সংবিধান থেকে সমস্ত অগণতান্ত্রিক এবং আইনের মাধ্যমে বাকশালী যে প্রথাটা চালু আছে, এবং ইতিহাস বলছে যে বাংলাদেশের পার্লামেন্টারি বা এই সংসদীয় নির্বাচনে কোনো নির্বাচিত দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।
যে কয়টা নির্বাচন সুষ্ঠু হয়েছে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার। তা আমরা তো ভোটের জন্য লড়াই করছি, তাহলে আপনি এই সংবিধানে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক দল নিরপেক্ষ যে নামেই ডাকেন না কেন একটা বন্দোবস্ত আপনি স্থায়ীভাবে করেন যে 5 বছর পর পরে আপনার কথা মতো আমাকে আপনাকে যেন মাঠে যেতে না হয় এবং টকশোতে কথা বলতে না হয়, সেই বন্দোবস্তটার সংস্কার আপনাকে করতেই হবে ভোটের আগে। 2 নম্বর যে কাজটি আপনাকে করতে হবে নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশন বিগত কমিশনগুলো এতই অথর্ব, অযোগ্য এবং মেরুদণ্ডহীন ছিল যে যারা সোজা হয়ে দাঁড়ায় কথা বলতে পারেনি, তারা দিনে ঘুমাতো, ভোট কারচুপি হতো, মানুষ ভোট কেন্দ্রে যেত না, ঘুম থেকে উঠে 9% ভোটকে যারা 40%, 42% বলে চালিয়ে দিত, সেই নির্বাচনের কমিশনকে আপনি সক্ষম করেন। নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয়, বিজিবি, র্যাব, তাদেরকে আপনি পুরাপুরি তাদের কর্তৃত্ব, তাদের নিয়ন্ত্রণ, তাদের পদোন্নতি, তাদের বদলি, তাদের সমস্ত কিছু আপনি নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত করেন, যাতে কোনো সরকার যেন তাদেরকে প্রভাবিত করতে না পারে। আরেকটি কাজ আপনাকে করতে হবে, 2টি গেল। 3 নম্বর যেটা হলো যে নির্বাচন পরিচালনা করে কিন্তু নির্বাচনের জেলা প্রশাসকরা এবং আইন শৃঙ্খলা বাহিনীরা। গত 18টি বছর তারা তো দলদাসের কাজ করেছে, দলদাস, একদম দলদাস। তারা মানুষের বুকে গুলি করেছে ভোট দিতে চাইলে, তারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে, ঘর ছাড়া করেছে। এই আইন শৃঙ্খলা বাহিনী সংস্কারটা আপনি করেন, প্রশাসনের সংস্কারটা করেন। সর্বশেষে একটু বলি, সর্বশেষে আর একটি সংস্কার করলেই আপনি নির্বাচনটা কিন্তু করতে পারেন, সেটা হলো বিচারাঙ্গনের সংস্কার। যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে দলীয় আনুগত্যকে বিবেচনা করা হয়েছে। আপনি চেম্বার জজ, তিনি বলতেন আমি শপথবদ্ধ রাজনীতিবিদ। যখন একজন বিচারপতি কোর্টে দাঁড়িয়ে বলে যে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, সেই সমস্ত বিচারপতিরা যেন জীবনে কোনোদিন আর বিচারাঙ্গনের চেয়ারে বসে রাজনীতিবিদদেরকে হয়রানি করতে না পারে, নিরাপরাধ মানুষকে শাস্তি দিতে না পারে, সেই বন্দোবস্তটা করেন না কেন? এই 4টি বন্দোবস্ত যদি মোটা দাগে করে আপনি যদি একটি ঘোষণাপত্র তৈরি করে জাতির সামনে রেখে যেতে পারেন, তাহলে আমার মনে হয় সেটিই হবে সবচেয়ে উৎকৃষ্ট, সময় উপযোগী এবং ওই যে জনমানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করার একটি প্রথম ধাপ। আপনি সংস্কার কিন্তু একটি চলমান প্রক্রিয়া। আজকে যে সংস্কারের কথাটা আপনি বলছেন, 10 বছর পরে সেই সংস্কার কিন্তু সংস্কার থাকবে না, আপনাকে নতুন করে আরেকটি সংস্কার করতে হবে। তা আপনি যদি সব সংস্কার আপনি করে তারপরে আপনি নির্বাচন করতে যান, তাহলে সমস্যা কিন্তু তৈরি হবে। সমস্যা কিন্তু এখনই বিদ্যমান। বেগম খালেদা জিয়া বলেছেন পতিত সরকারের দোসররা সক্রিয়, সেনাপ্রধান বলছেন সক্রিয়, মন্ত্রীরা বলছেন, উপদেষ্টারা বলছেন সক্রিয়। আমরা দৃশ্যমান কিছু কিছু দেখতে যাচ্ছি, দাবি লিগ দেখছি, সরকারের স্বাভাবিক গতিকে ব্যাহত করার জন্য প্রক্রিয়া দেখছি। সেখান থেকে আসতে হলে আপনাকে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকারের হাতে একটি সম্ভাব্য সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা আপনাকে করতে হবে। জি স্যার, আপনি যে বললেন যে সুষ্ঠু নির্বাচনের কথা বললেন, যে ন্যূনতম সংস্কারের পরে যে একটি সুষ্ঠু নির্বাচন, এই সময় কিন্তু খালেদা জিয়ার সাথে এরপরে কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করা হলে ফ্যাসিস্টরা আবার ফিরে আসার সুযোগ পাবে। কেন আপনি স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনে রূপা আমাকে একটা কথা বলেন তো, আমরা এই 18 বছর কি একবারও স্থানীয় নির্বাচনের জন্য আমার কোনো রাজনৈতিক দল মাঠে গেছে? বিএনপি বলেন, জামাত আজকে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে, 18 বছর তারা কি একবার বলেছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে? নির্বাচন হলে আসলে ভয় বা সমস্যাটা কোথায়? কারণ আপনি জানেন যে সর্বশেষ আওয়ামী লীগ রেজিমে পতিত সরকারের সময় যে স্থানীয় সরকার নির্বাচন হয়, সেখানে হানাহানি বেশি হয়, অধিক সংখ্যক মানুষ হত্যা হয়, গন্ডগোল হয়। দেখলাম যে 65% মানুষই স্থানীয় নির্বাচন। দেখেন এই 65-66 আপনি পাইলেন কোথায়? আপনি তাদেরকে রেফারেন্ডাম দেন, জনগণের সংবিধানের রেফারেন্ডাম প্রথা আপনি সংযোজন করেন, তারপরে আপনি যান। আপনি এটা বলতেছেন, আবার আরেকটা গ্রুপ বলবে যে 80% লোকজন চায় যে জাতীয় সরকার নির্বাচন হোক। বিষয়টা সেই জায়গায় নয়, বিষয়টা হলো সংকটের জায়গা কোথায়। 18 বছর কি আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য কথা বলেছি? রাজপথে রাজনৈতিক দলগুলো লড়াই করেছে, ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, মানুষকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে, হাজার হাজার সন্তানদের শিক্ষা জীবন শেষ হয়ে গেছে এই ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য না, বরং জনগণের সরকার প্রতিষ্ঠার একটি বন্দোবস্ত স্থায়ীভাবে সংবিধানে করার জন্য লড়াইটা হয়ে গেছে। এই সমস্ত বন্দোবস্ত কি স্থায়ীভাবে সমাধান হবে না? কোনগুলা? এই যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে, আমি তো আপনাকে বললাম যে রিপোর্ট আপনার টেবিলে, সরকারের টেবিলে, সরকার আলোচনা করেছে, বলতো সরকারের কোর্টে, সরকার বলুক না। 6টি কমিশন যে স্টেক হোল্ডাররা যে আলোচনা করলো,
সেই বিষয়টা বলতে না, চাচ্ছিলাম। 6টা তো টেক হোল্ডার আলোচনা করছে, সম্মিলিত হবে। জি। তারপরে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন, জি। করার পরে একটি জাতীয় ঘোষণাপত্র ওনারা দেবেন। আমার কথা সেটি কতদিন? এই ঘোষণাপত্রটাই আসলে পরিবর্তনশীল কিনা? না, ঘোষণাপত্র তো পরিবর্তনশীল হবেই রূপা। মানে আজকে প্রতিবারই পরিবর্তন হবে? প্রতিবারে পরিবর্তন। তাহলে 5 বছর পর পরই সেই না, আমি কিন্তু সেই কথা আপনাকে একবারও বলি না। আমি বলছি জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, গণতন্ত্রের স্বার্থে, উন্নতি এবং সমৃদ্ধির স্বার্থে আমাদের যে পরিবর্তনগুলো দরকার সেই পরিবর্তনগুলো প্রতিনিয়ত করতে হবে। আপনি সমস্ত পরিবর্তনগুলো আপনি করে তারপরে আপনি নির্বাচনে যাবেন, আপনি একবার ভাবেন কতটুকু সময় লাগবে। সমস্ত পরিবর্তন আপনি করলেন, আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের বিশ্ব, আগামী দিনের অর্থনীতি, ভূ রাজনীতি আপনার ওই পরিবর্তনের জায়গায় স্থির থাকবে, এটি আপনি কোথায় পাইলেন? পরিবর্তন আমরা চাই, কিন্তু দেশের জনগণ তো স্থায়ী শান্তি চায়। দেশের জনগণ স্থায়ী শান্তি চায় মানে কি চায়? দেশের জনগণ আপনি কোথায় পাইলেন? কোন ভাষায় দেশের জনগণের মতামতটা আপনি নিয়েছেন? কোন রাষ্ট্র, কোন সংস্থা বলেছে যে দেশের মানুষটা কি চায়? আপনি আপনার নিজের মতটাকে প্রতিষ্ঠিত করার জন্য, বা আমি আমার নিজের মতটা প্রতিষ্ঠিত করার জন্য দেশের জনগণকে বলির পাঁঠা বানাচ্ছি কেন? যে জনগণ 18 বছর ভোট দিতে পারলেন না, তার পক্ষে আপনি কথা না বলে, যে জনগণের টাকা লুট করে নিয়ে গেল এই সরকার, তার বিচার আপনি করছেন না। 1500 জন সন্তানকে গুলি করে হত্যা করলেন, আপনি অপরাধীদেরকে বিচার করছেন না, আপনি বিচার করছেন না। এই সকল সমস্যা সমাধান শুধুমাত্র জাতীয় নির্বাচন? একটা জাতীয় নির্বাচন সকল সমস্যা, আমি এই কথা বলিনি। আমি বলছি যে আপনাকে মোটা দাগে 4টি জায়গায় সংস্কার করতে হবে। সংস্কারের মধ্য দিয়ে যে বন্দোবস্তটা তৈরি হবে, সেই বন্দোবস্তর মধ্য দিয়ে যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, কোন দল আসবে আমার সেটা প্রশ্ন নয়, সেই সরকারটি এই ঘোষণাপত্র অনুযায়ী 24-এর চেতনাকে বুকে ধারণ করে, লালন করে, বিশ্বাস করে, আস্থায় নিয়ে, এবং এই 1500 আসাদ, সাইদ, মুগ্ধদের রক্তের প্রতি তাকিয়ে, আত্মত্যাগের প্রতি তাকিয়ে তারা, এবং হাজার হাজার সন্তান পঙ্গুত্ব বরণ করলো, চোখ হারালো, তাদের ত্যাগটাকে বুকে লালন করে সামনের দিকে দেশ পরিচালনা করবে। সেটা হতে পারে আমার ছাত্র বন্ধুরা, হতে পারে বিএনপি, হতে পারে অন্য কেউ, এটি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের এই পরিবর্তিত বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক বন্দোবস্ত করে নির্বাচন দ্রুত দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই হবে খুব 24-এর প্রকৃত চেতনার বাস্তবায়ন। জি স্যার, অনেক ধন্যবাদ। আপনার সাথে আরও বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। এসএটিভির বিশেষ বুলেটিনে নিচ্ছি একটা বিরতি, আমাদের সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম এসএটিভির বিশেষ বুলেটিনে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। স্যার, বিরতির পর আপনাকে আবারও স্বাগত জানিয়ে আলোচনায় ফিরছি। আমরা সংবাদে যেমনটি দেখছিলাম এবং শিরোনামে পড়ছিলাম যে দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের প্রস্তুত থাকতে হবে, রাজশাহীতে বলেছেন সেনাপ্রধান, এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান রাজশাহীতে বলেছেন। এবং এদিকে ঢাকায় কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নেমেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর কয়েকটি থানায় ঝটিকা সফর এবং অপরাধ করলে কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি, এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন? দেখেন, আমরা ঘোষণার মধ্যে থাকতে চাই না, অপরাধ প্রবণতা কিন্তু বাস্তবায়ন, অপরাধ প্রবণতা কিন্তু বেড়েছে। জি জি, আমরা রাস্তাঘাটে দেখছি ছিনতাই হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, চুরি ডাকাতি বাড়ছে, ধর্ষণ সবই চলছে। এটা হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে জানেন? যখন আমরা নিজেদের মধ্যে অনৈক্য করছি, আমরা অপ্রয়োজনীয় জিনিস নিয়ে একে অপরের বিরুদ্ধে কথা বলছি, তখন কিন্তু এই দুষ্কৃতিকারীরা সেই সুযোগটা সুযোগ নিচ্ছে এবং এই সুযোগ নেওয়ার ফলেই কিন্তু এটি হচ্ছে। দেখেন, 6 মাস হয়ে গেছে। যে কাজটি আমাদের করার কথা ছিল 6 তারিখে, 7 তারিখে, 8 তারিখে, 10 তারিখে, সেই কাজটা আমরা করতে পারিনি। আমরা যে সমস্ত পুলিশ অফিসাররা 24 আমাকে ভোট দিতে দিল না, 18তে ভোট দিতে দিল না, এদের তো বিচার বা শাস্তির আওতায় আনা তো অনেক আগেই দরকার ছিল, আমরা সেটা করতে পারিনি। প্রশাসনে যারা সরকারকে একেবারেই অন্ধভাবে সাপোর্ট করে আপনার আমার সাংবিধানিক অধিকারকে হরণ করেছিল, আমরা আনতে পারিনি। যে সমস্ত দুষ্কৃতিকারীরা প্রকাশ্যে আমার সন্তানকে সারা দেশে গুম, হত্যা, খুন করলো, রূপা আপনার নিজের এলাকায় সাইদকে ঠান্ডা মাথায় যারা গুলি করলো, খুন করলো, আমরা এখন পর্যন্ত এই সমস্ত খুনিদেরকে বিচারের আওতায় আনতে পারিনি। যিনি হুকুম দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে আমার শিশু সন্তানকে হত্যা করলো, তাদেরকে বিচারের আওতায় আনতে পারিনি। যারা $17 বিলিয়ন পাচার করে নিয়ে গেলো আমার দেশ থেকে, একজনকে আইনের আওতায় আনতে পারেনি। তারা তো সুযোগ খুঁজছে, রূপা সুযোগ খুঁজছে আমাদের এই অনৈক্যের মধ্য দিয়ে। অতএব আইন শৃঙ্খলা উপদেষ্টা যারা দায়িত্বে আছেন,
তাদেরকে আমি অনুরোধ করব যে দয়া করে অপরাধীর সবচেয়ে বড় পরিচয় সে অপরাধী, হত্যাকারীর বড় পরিচয় হত্যাকারী, ভোট লুণ্ঠনকারীর বড় পরিচয় ভোট লুণ্ঠনকারী, গণতন্ত্র হত্যাকারীর পরিচয় গণতন্ত্র হত্যাকারী। সে কোন দল করে, সে দেখতে কি সাদা না কালো, এই সমস্ত বিবেচনায় না নিয়ে যে এই ধরনের একটা বিপ্লবে এত মানুষের রক্ত, এত মানুষের ত্যাগ, সেই ত্যাগের প্রতি আসুন আমরা শ্রদ্ধা দেখাই এবং অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করে সুষ্ঠু দ্রুত বিচারের মধ্য দিয়ে আমরা এই ঋণটা শোধ করি। তাহলেই বোধহয় কথা বলার দরকার হবে না, মানুষ বোধহয় দৃশ্যমান ফলটা পাবে। সেটাই জাতি দেখতে চায়, আপনি চান, আমি চাই। জি জি, আপনি বলছিলেন বাস্তবায়নের কথা। এই যে প্রশাসনের কথা যদি বলি, যে সমৃদ্ধিশালী হতে হবে, তাদেরকে নির্দলীয় হতে হবে, আপনার কি মনে হয় যে প্রশাসন নির্দলীয় নিরপেক্ষ অবস্থায় ভূমিকা পালন করছে? না, দেখেন অন্তত আগের চেয়ে তো করছে, কিন্তু এটি ঠিক যে প্রশাসন যে গতিতে চলার কথা ছিল বা প্রশাসনের যে গতিটা থাকলে মানুষ তাদের প্রত্যাশা পূরণের কাছাকাছি যেতে পারত, এই জায়গায় শতভাগ সফলভাবে কাজ করছে এমনটি বলার মতো কোনো অবস্থায় বোধহয় আমরা এখনও আসিনি। তবে হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছেন, যেহেতু ওনাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, ওনারা যেহেতু নির্বাচনে প্রার্থী হবেন না, নির্বাচনে অংশগ্রহণ করবেন না, অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত এমন বরেণ্য কিছু মানুষ আছেন যারা দীর্ঘদিনে তিলে তিলে তাদের এই সুনামটা অর্জন করেছেন। অতএব তারা চাইবেন না যে তাদের এই সুনামে এতটুকু কালিমা লেপন হোক, কিন্তু মাঠ লেভেলের যে কর্মকর্তা কর্মচারী তাদেরকে আরও অ্যাক্টিভ, আরও সক্রিয় করার জন্য যা যা করা দরকার সেটি বোধহয় আরেকটু এক্সেলারেট করতে গেলে বোধহয় ভালো হতো এবং জনমানুষ খুশি হতো। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমার কিছু কথা আছে, দ্রব্যমূল্য নিয়ে কিছু কথা বলবো আপনার সাথে। তার আগে একটু জানতে চাই, গতকাল যেহেতু নতুন ছাত্রদের সংগঠন হলো, আসলে আপনি নতুন ছাত্র সংগঠনের যাত্রাটা কেমন দেখলেন বা কি বলবেন তাদের ব্যাপারে? দেখেন, একজন শিক্ষক হিসেবে শুধু এতটুকু বলি যে যাত্রাটা যদি ক্যাওয়াটিক না হতো, হাতাহাতি, ঠেলাঠেলি, মারামারি, রাস্তা অবরোধ এগুলো যদি না হতো আমি খুশি হতাম। তারপরেও আমি মনে করি 24-এর চেতনা বুকে ধারণ করে যে ছাত্র সংগঠনটির জন্ম হলো, যাত্রা শুরু হলো, আরও ভালো হতে পারত, তবে সেই ভালোটি হয়নি। তবে আমি এখনই কোনো চূড়ান্ত মতামত দিতে চাই না। আমরা আশা করতে চাই যে গতানুগতিক ছাত্র রাজনীতির যে খারাপ দিকগুলা, সেই খারাপ দিক তারা যেন চর্চা না করে। আরেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে এই ছাত্র বন্ধুরা নিজেরা রাজনীতি করবেন, ছাত্র সংগঠন করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন এখন পর্যন্ত পরিষ্কার করেননি। আমার কুয়েটে ছাত্র রাজনীতি করা যাবে না, বন্ধ করা যাবে না। এর জন্য ভাইস চ্যান্সেলর মহোদয়কে রাস্তায় ফেলে যখন আমার ছাত্ররা প্রহার করে, লাঞ্ছিত করে, তার ঘরে যখন তালা লাগিয়ে দেয়, তখন মনে হয় এই ছাত্র রাজনীতির, আপনি একদিকে বলছেন ছাত্র রাজনীতি চলবে না, আর একদিকে আপনি বলছেন ছাত্র রাজনীতি চলবে, আবার নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে ঘন্টার পর ঘন্টা বাংলা মোটর অবরোধ করে আপনি সাধারণ মানুষের চলাচলের গতিকে স্তব্ধ করছেন। এই বিষয়গুলো স্পষ্ট হওয়া দরকার, এই বিষয়গুলো স্পষ্টীকরণ করা দরকার। তবে আমি খুবই লজ্জিত একজন শিক্ষক হিসেবে, আমার সন্তানরা 24-এর রক্তস্নাত বাংলাদেশে দাঁড়িয়ে একজন শিক্ষকের গায়ে হাত তুলবে, এটি কখনোই কাম্য হতে পারে না। একজন শিক্ষক হিসাবে আমি লজ্জিত। আমি আমার ছাত্র বন্ধুদেরকে অনুরোধ করব, রাজনীতি করেন আপনাদের ক্যাম্পাসে, কোনো অসুবিধা নেই, রাজনীতি করবেন না আপনাদের ক্যাম্পাসে, ভালো কথা, কিন্তু আমাদের গায়ে হাত তুলবেন কেন হাত তুলবেন? এখন পর্যন্ত সাংবিধানিকভাবে প্রত্যেকটি মানুষের রাজনীতি করার অধিকার আছে। আপনার যেমন অধিকার আছে, ছাত্র দলের অধিকার আছে, ছাত্র শিবিরের অধিকার আছে। অধিকার নাই এটুকু শুধু তাদের যারা আমার সন্তানদেরকে খুন করেছে, অধিকার নাই তাদের যারা স্বাধীনতা সংগ্রামে আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। আপনি তাদের বিচার করেন, কিন্তু বিচার না করে ছাত্র বন্ধন নামে স্ববিরোধিতা আপনি করবেন, সেটি বোধহয় জাতি খুব ভালোভাবে নেয় না, ভালোভাবে প্রত্যাশা। তবে হ্যাঁ, গত 18 বছর ছাত্র রাজনীতির নামে সিট বাণিজ্য, হল বাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি, যে সমস্ত ঘটনাগুলো হয়েছে, ক্যান্টিনে ফাও খাওয়া, সেটির আবার ফিরে আসুক অন্য নামে, ভিন্ন নামে, অন্য দলে, অন্য কালারে, সেটাও কিন্তু নিন্দাযোগ্য এবং আমরা নিন্দা জানাই। আমরা সুষ্ঠু রাজনৈতিক চর্চার বাংলাদেশটা দেখতে চাই, কারণ এটা ভুলে গেলে চলবে না। 69-এর গণ অভ্যুত্থান ছাত্রদের নেতৃত্ব হয়েছে, 71-এর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, 52-র ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে ছাত্ররা, এরশাদ বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে ছাত্ররা,
24-এর আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, সেই ছাত্র বন্ধুরা যারা গোটা দেশটাকে বদলে দিল, গোটা দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিল, তারা রাজনীতি করবে। আমি সাধুবাদ জানাই, আমি তাদেরকে স্বাগতমও জানাই। তাদের আগামীর পথ চলা সুষ্ঠু হোক, কিন্তু এক পক্ষ রাজনীতি করবে, অন্যরা কেউ রাজনীতি করতে পারবে না, এই ধরনের যেন কথা কর্মকাণ্ড আমরা যেন বাংলাদেশে আর ফিরে না আসি। বরং জনগণের কাছে যাই, ছাত্রদের কাছে যাই, ছাত্র সংসদগুলা আপনি চালু করে দেন। ছাত্র সংসদ, আপনি ভোট পাবেন না আরেকটি দল ভোট পাবে, কে নেতা হবে কে নেতা হবে না এটি নির্ধারণ হবে নিশ্চয়ই যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তারা নির্ধারণ করবে যে এই গণতান্ত্রিক চর্চাগুলো প্রত্যেকটি ক্যাম্পাসে ক্যাম্পাসে হওয়া উচিত। আমরা ডাকসু নির্বাচন দেখি না, আমরা ডাকসু নির্বাচন দেখি না, আমরা কারমাইকেল কলেজের নির্বাচন দেখি না, বগুড়া আইজল কলেজের নির্বাচন দেখি না। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নেতা তৈরি হতো, জাতীয় নেতা। আজকে কি হয়, টেন্ডার বাজরা নেতা হয়, ঘরের মধ্যে নেতা হয়। এই যে সূতিকাগুলো, আপনি যে বলছিলেন ছাত্ররা যে শিক্ষকদের গায়ে হাত তুলছে, লাঞ্ছিত করছে, তো তাদের তো বিচারের আওতায় আনা উচিত। এবং একই সাথে একটু বলতে চাই যে এই যে আন্দোলন করলেই তারা সফল হতে হয়, মানে সফল হয় বা বাস্তবায়ন একটা দাবি তোলে, যে আমরা কিন্তু 7 মাস থেকে দেখছি যে মানে প্রতিদিনই বিভিন্ন জায়গায় বিক্ষোভ, আন্দোলন, দাবি দফা নিয়ে তারা দাঁড়াচ্ছে। তাহলে যারা চুরি ডাকাতি করে আন্দোলন করছে সেগুলোও কি বাস্তবায়ন করতে হবে? দেখেন, ওই যে বললাম বেগম খালেদা ফ্যাসিস্টদের দোসররা এখনও সক্রিয়। কারা করছে? আপনি 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 এই যে আমাদের গ্রাম পুলিশ যেটা আনসাররা, তারা দাবি লীগ হয়নি, পাওয়া যায়নি আওয়ামী লীগের সেই দোসরদেরকে ওখানে, যাদের একটা জেলায় থেকে কতজন লোকের চাকরি হয়েছে সেটি হয়েছে। আপনি যত 18টি বছর বিদ্যুতে হয়নি, গত 18 বছর যারা এই পতিত স্বৈরাচারের কোনো অন্যায়ের প্রতিবাদ করলো না, একটি কথা বলল না, অন্ধের মতো মানুষের প্রতি নির্বিচারে জুলুম নির্যাতন করা হলো, একটি প্রতিবাদ করলো না, তারা আজকে এই 5 মাস 6 মাস বয়সে একটি সরকারের কাছে দাবির মানে কি বলবো যে মিছিল নিয়ে আসলো। এটি প্রকৃত অর্থে দাবি পূরণ তো নয়, বরং এই সরকারকে বিব্রত করা। অতএব যারা বিব্রত করতে চায় শক্ত হাতে তাদেরকে দমন করা উচিত। শক্ত হাতে আসেন, আলোচনায় বসেন, আলোচনার টেবিলে বসেন। যৌক্তিক দাবি হলে সরকারকে অনুরোধ করব দাবিগুলো মেনে নেন। যদি মেনে নিতে না পারেন অন্তত একটা গাইডলাইন তৈরি করে যান যেন আগামী সরকার যেন সেই দাবিগুলো পূরণ করে। কিন্তু আপনি কথায় কথায় রাস্তা বন্ধ করবেন, কথায় কথায় শাহবাগ বন্ধ করবেন, কথায় কথায় প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করবেন, বন্ধ হতে হবে, কঠোর হস্তেন বন্ধ হতে হবে। যে আপনি 18 বছর কোথায় ছিলেন যখন আমার সন্তানকে গুলি করে মারা হলো 16 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কোথায় ছিলেন? কথা বলতে তো শোনেনি, বরং ফেসবুকে, বরং হোয়াটসঅ্যাপে, টুইটারে, মিছিলে, মিটিংয়ে, টেলিভিশনে আপনি এই সমস্ত খুনিদের পক্ষে সাফাই গিয়েছেন। এখন আপনি দাবির পক্ষে কথা বলছেন। খুনিদের বিচার তো আপনি চান না, সেগুলো চাইতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে। এবং যদি আমরা বের করতে না পারি তাহলে 24-এর চেতনা, 24-এর রক্ত, 24-এর আত্মত্যাগ ব্যথা হতে দেওয়া যাবে না। কারণ বাংলাদেশ যদি ব্যর্থ হয়, এবার যদি ব্যর্থ হয়, কোথায় যাব আমরা? আর কত রক্ত দেব? আর কত মায়ের বুক খালি হবে? আর কত মা তার সন্তানকে রাস্তায় দাঁড়িয়ে দিয়ে বলবে বিজয় ছিনিয়ে নিয়ে আয়, না হলে রক্ত দিয়ে আয়? এই যে মায়ের মারা যে ত্যাগটা করলো, এখনও কত মায়েরা রাতে ঘুম থেকে দুঃস্বপ্ন দেখে, স্বপ্নের তার সন্তানটা ফিরে আসে না। আমি আপনি রূপা কথা বলছি এখানে স্বাধীন দেশে, মুক্ত বাতাসে, কিন্তু যে মাটি তার সন্তানকে বিসর্জন দিল জাতির জন্য, সেখানে আপনি বিভাজন করবেন, সেখানে আপনি অনৈক্য করবেন নিজেদের ছোট ছোট চাওয়া পাওয়ার জন্য। বরং সেটি না করে আসেন ভ্রাতৃত্বের বাংলাদেশ করি, সাম্যের বাংলাদেশ করি, ঐক্যের বাংলাদেশ করি, গণতান্ত্রিক বাংলাদেশ করি, সাম্যের বাংলাদেশ তৈরি হোক, ঐক্যের বাংলাদেশ হোক। স্যার, এবার একটু জানতে চাই, এই যে 7 মাস হলো অন্তর্বর্তীকালীন সরকারের, এই সরকারের সময় যে নিত্যপণ্যের বাজার নিয়ে একটু কথা বলতে চাই। বর্তমান দেশের যে প্রেক্ষাপট, এটি কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে হারে বৃদ্ধি পেয়েছে, এতে কিন্তু সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে এর একটা বিরূপ প্রভাব পড়েছে এখানে। তো এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। না, নিঃসন্দেহে এটা তো অস্বীকার করার কোনো ক্ষমতা নেই যে তোমাকে বাজারে যেতে হয়, 1 টাকা তো বেতন বাড়েনি, কিন্তু নিত্য প্রয়োজনের মূল্য তো বৃদ্ধি পেয়েছে। যদিও সবজিটা পরে খুব সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু অন্যান্য সামগ্রীর এর মধ্যে নতুন করে আবার সরকারের ভ্যাট
যে আমি ভ্যাট এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, একটা নোট আমি আপনাকে একটু বলতে চাই যে আসলে মিডিয়ার কথা যদি বলতে চাই, ভ্যাট নিয়ে কথা বলছেন আপনি, মিডিয়া তো একটি আসলে সেবামূলক সংস্থা। এখানে যে চার্জটা দেওয়ার কথা বলা হচ্ছে, বিটিআরসির কথা বলছি আমি, যে 2012 সাল থেকে 2012 সালে কিন্তু আমরা 1.5 লাখ টাকা দেওয়া হতো, যেখানে 1.5 লাখ টাকা দেওয়া হতো সেইখান থেকে 2013 থেকে 2023 সাল 10 বছরের কথা যদি বলি, সেখানে 10 বছরে 2,87,000 প্রায় 3 লাখের মতো টাকা দেওয়া হচ্ছে, এবং 1 লাফে সেখানে 2024 সালে সেটি বেড়ে কিন্তু 4 লাখ টাকা হয়েছে। এবং বিগত 15 বছরে দুঃশাসনের আমলে সেই পতিত স্বৈরাচার সরকার জনগণ এবং গণমাধ্যমে যে বাক স্বাধীনতাটা এটি হরণ করে। এখন 2025 সালের কথা আমি বলি, যে 2025 সালে একেবারে 3 গুণ বৃদ্ধি পেয়ে সেটি 9,82,100 টাকা নির্ধারণ করা হয়েছে। তো এটি তো আসলে একটি অপ্রত্যাশিত ঘটনা, মানে এভাবে যদি দ্রব্যমূল্য বাড়ে তাহলে আমাদের এটি তো একটা ষড়যন্ত্রে শামিল বলা যায়। আপনি কি বলবেন স্যার? আমরা দেখেন পতিত সরকার ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়েছে এবং ডিজিটালাইজেশন হয়নি এমনটি বলাও যাবে না, যদিও এটাকে কেন্দ্র করে বহু টাকা লোপাট হয়ে গেছে, পাচার হয়ে গেছে। এমন জায়গায় কম্পিউটার দেওয়া হয়েছে যেখানে বিদ্যুৎ নাই, আবার কম্পিউটার আছে, কম্পিউটার চালানোর লোক নাই, এরকম ঘটনাও ঘটেছে। তো ডিজিটাল বাংলাদেশে আজকে যদি আপনি কথায় কথায় এই সমস্ত মিডিয়া হাউস যারা ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে তাদের যদি আপনি এই ভ্যাট বৃদ্ধি করে দেন, এটা তো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। এটা কি ব্যবসায়িক প্রতিষ্ঠান? এটা কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান। আপনি সেবা দিচ্ছেন, আপনি মানুষের বিনোদন নিশ্চিত করছেন, আপনি মানুষের জনমতের পক্ষে জনমত তৈরি করছেন, আমাদেরকে ডেকে নিয়ে এসে কথা বলাচ্ছেন, বা এই যে দেশের চলমান যে আইন শৃঙ্খলা বাহিনী উন্নতি করার জন্য আমরা কি ভাবছি, জাতি কি ভাবছে সেই কাজগুলো করছেন, জনসচেতনমূলক আমরা কাজগুলো করছি। সেই জায়গায়তে এটা তো ইনসেন্টিভ পাওয়ার কথা রাষ্ট্রীয়ভাবে, সেই জায়গায় ইনসেন্টিভ না পেয়ে আপনি যে তথ্যটা দিলেন এটি যদি সত্য হয়ে থাকে এটি তো একটি ভয়াবহ চিত্র। আপনি দেখেন আমরা অনলাইন ক্লাসের কথা বলি, আমরা ই-লাইব্রেরির কথা বলি, শুধুমাত্র 2012 সাল থেকে 25 সালের ঘটনা বলেছে যেখানে 3 গুণের বেশি বৃদ্ধি। আমি সেটাই বলছি যে ই-লাইব্রেরির কথা বলি, আপনি ইন্টারনেটের খরচ বাড়াইয়া দিচ্ছেন, প্রতিনিয়ত ভ্যাট নির্ধারণ করতেছেন, এবং এই মিডিয়া হাউসগুলোকে দেখেন এই শত সীমাবদ্ধতার মধ্যেও আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই, আমার অনেক সাংবাদিক বন্ধুরা আত্মাহুতি দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। এই মিডিয়া হাউসগুলো এই পতিত সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করার ক্ষেত্রে এবং ছাত্রদের পক্ষে জনমত তৈরি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রেখেছে। সেই জায়গাতে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব যে চিত্রটা আপনি আমাকে উপস্থাপন করলেন জাতির সামনে, এটি পুনর্বিবেচনা করবে, এবং পুনর্বিবেচনা করে এই যে গণতন্ত্রের যে একটি অন্যতম স্তম্ভ পিলার হলো মিডিয়া, সেই মিডিয়া বান্ধব একটি সরকারের দৃষ্টিভঙ্গি থাকবে। নতুন তথ্য উপদেষ্টা আসছেন, নতুন তথ্য দায়িত্ব নিয়েছেন, আমি আশা করব, তার কাছে অনুরোধ করব যে বিষয়টি উনি সহানুভূতির সাথে দেখবেন, এবং এই অন্তর্বর্তীকালীনের সফলতা, যখন স্বৈরশাসকরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতাকে অবমূল্যায়ন করার জন্য বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত, তখন এই মিডিয়াগুলো কিন্তু দায়িত্বশীল আচরণ করছে। অতএব তাদের এই পথ চলাটা আরও মসৃণ করার জন্য যা করা দরকার, এই পরিমাণ টাকা কমানো সহ সেটি ওনারা করবেন, সেই প্রত্যাশাটা আমি রাখতে চাই। এবং সাথে সাথে এবং এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, রোজা আসছে, কিন্তু রোজার মাস, আমাদের সারা বছর কিছু অসাধু ব্যবসায়ী সারা বছর ওত পেতে থাকে, মানুষ কষ্ট পায়, আমরা যারা ভোক্তা তারা কষ্ট পাই। আমি আইন শৃঙ্খলা বাহিনী, ভোক্তা অধিকার যারা দায়িত্বে আছেন বা সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা অত্যন্ত কঠোর হবেন, কেউ যেন সিন্ডিকেটবাজি করতে না পারে, কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মুসলমানদের রোজাকে ব্যাহত করতে না পারে, ইফতারকে ব্যাহত করতে না পারে। এর উপরে কিন্তু নির্ভর করছে সরকারের সফলতার অনেকটা দিক। আমি আজকে অনুরোধ করব সাধারণ মানুষের পক্ষ থেকে যে এই ব্যাপারে যেন সরকার যথাযথভাবে ভূমিকা পালন করে। অনেক ধন্যবাদ স্যার। আমরা আরেকটা বিরতি নিয়ে আপনার সাথে আবার কথা বলবো। এসএটিভির বিশেষ বুলেটিনে নিচ্ছি আরেকটা বিরতি, আমাদের সাথে থাকুন। দেখছেন এসএটিভির বিশেষ বুলেটিন। আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে বিরতির পর আবারও স্বাগত জানিয়ে আলোচনায় ফিরছি। আমরা এবারে একটি নতুন দল নিয়ে কথা বলতে চাই। 28 ফেব্রুয়ারি শুক্রবার অর্থাৎ আগামীকালই নতুন একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বেই নতুন একটি রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে। এই বিষয়ে আপনার অভিমত জানতে চাই। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরে ইতিমধ্যেই 7-8টি রাজনৈতিক দলের জন্ম কিন্তু হয়েছে দেশে।
আগামীকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে আরেকটি রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে। আমি তাদেরকে আজকে ওয়েলকাম করছি, অভিনন্দন করছি, স্বাগত জানাচ্ছি এবং তাদের এই রাজনৈতিক দল সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন সাধনের চেষ্টা তারা করবে এবং 24-এর চেতনা বুকে ধারণ করে তারা জনগণের কাছে যাবে। জনগণ যদি তাদেরকে ম্যান্ডেট দেয় সেই ম্যান্ডেটে রাষ্ট্র পরিচালনা করবে। এটি এখানে আমার মনে হয় না যে খারাপ কিছু আছে বা খারাপ কিছু দেখছি আমি। তবে আমি একটা জিনিস বলতে চাই যে গতকাল যেটি হয়ে গেল তার পুনরাবৃত্তি যেন আগামীকাল না ঘটে। আমরা তাদের জন্য শুভকামনা করি এবং গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য, সাম্যের বাংলাদেশ তৈরি করার জন্য, শ্রদ্ধার বাংলাদেশ তৈরি করার জন্য, ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ তৈরি করার জন্য, অহিংস বাংলাদেশ তৈরি করার জন্য তারা কাজ করবে জাতির পক্ষে। জাতি সিদ্ধান্ত নেবে তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্যে যে তারা কত দূর যাবে। আচ্ছা, এবার একটু ইজি বাইক এবং ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে কথা বলতে চাই। এই যে প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যানজট, তারপর দুর্ঘটনা, ইজি বাইক এবং ব্যাটারি চালিত অটোরিকশাকে কিন্তু নিষিদ্ধ, হাইকোর্ট থেকে নিষিদ্ধ করা হলেও কার্যকর হচ্ছে না এবং 1 মাসের সময় দেওয়া হয়েছে, কিন্তু তারা কিন্তু এখনও যেভাবে নৈরাজ্য চলছে, মানে এটি থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি আসলে আমাদের? আমি কিছু দেখি না। এটি তো ধরেন আমাদের ট্রাফিক আইন আছে, তারপরে এগুলার তোমার বিআরটি আছে, পৌরসভা আছে, সিটি কর্পোরেশন আছে, এগুলো নিয়ন্ত্রণ করার কথা তাদের। কিন্তু তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই সমস্ত ভয়াবহ যানবাহনগুলো শহর গ্রাম ছেড়ে রাজধানীর প্রায় প্রত্যেকটি রাস্তা দখল করেছে। আমি অবাক হয়ে যাই যে ঢাকা শহরের উপর আসা যায় না। 2 ঘন্টায় আসলাম আমি ডিএমপির সামনে থেকে। মানে আপনি রাজশাহী থেকে ঢাকা আসলে লাগবে আধা ঘন্টা, কিন্তু এয়ারপোর্ট থেকে এখানে আসতে 2 ঘন্টা লাগবে। এবং এটি শুধু এই করছে না, তাদের চালকগুলো কিন্তু একেবারেই অপরিপক্ক, অদক্ষ। কোথায় ব্রেক করতে হয়, কিভাবে করতে হয়, ঢাকার ট্রাফিক সিগন্যালটা কি, অহরহ যে দুর্ঘটনা, এই দুর্ঘটনাগুলো ঘটছে। তবে আমি এতটুকু বলবো যে তারা গ্রাম অঞ্চলে চলুক, সমস্যা নাই, যেখানে কোনো জ্যাম নাই, যেখানে কোনো রাশ নাই, যেখানে কোনো ওই ধরনের কোনো কিছু নাই। কিন্তু রাজধানী পর্যন্ত ছুটে এসে এবং দাপট দেখানো এবং মানুষের সাধারণ গতি পথকে ব্যাহত করা এবং প্রতিনিয়ত দুর্ঘটনা, ছিনতাই, এগুলা কার্যক্রমে সহযোগিতা করা শিকার হচ্ছে, সেটা বোধহয় খুব দ্রুত সময়ের মধ্যে এ ব্যাপারে একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত বা আইন শৃঙ্খলা বাহিনী, ট্রাফিক আইন বা আমাদের সিটি কর্পোরেশন আইন বা পৌরসভা আইনে কি বলা আছে সেই আইনের যথাযথ প্রয়োগটা নিশ্চিত হওয়া খুবই জরুরি। না হলে এই যে অনাহুত যে দুর্ঘটনার কবলে আমরা পড়ছি, সেখান থেকে বোধহয় আমরা রক্ষা পাবো না। জি স্যার, শুধু কিন্তু রাজধানী তো নয়, আমরা কিন্তু সংবাদে যেমনটি দেখছিলাম যে বরিশালেও কিন্তু অবৈধ ইজি বাইক এবং ব্যাটারি চালিত রিকশার কাছে জিম্মি, বরিশালবাসীর কথা বলছি। বরিশাল কেন, আমি যে শহরে দুর্ঘটনা ঘটছে এবং চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। আমি শুধু ছোট করে ট্রাফিক বিভাগ নিয়ে তাহলে কি বলবেন? আমি সবচেয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় শহরে বসবাস করতাম এক সময়, রাজশাহী শহর। সেই শহরটাই এতটাই পরিচ্ছন্ন ছিল, এতটাই শান্তিপূর্ণ ছিল, এতটাই সাউন্ড পলিউশন থেকে মুক্ত ছিল। সেই শহরে আপনি যদি ওই সাহেব বাজার মোড়ে যান, আপনার কান নষ্ট হয়ে যাবে, এতটা ইজি বাইক। কি করে সম্ভব? তাহলে কি সিটি কর্পোরেশন নাই, ট্রাফিক নাই, আইন শৃঙ্খলা বাহিনী নাই, দায়িত্ব পালন করছে না বা কোনো এক অজানা কারণে দায়িত্ব পালন করতে পারে না? আমরা তো শুনেছি সিটি কর্পোরেশনের অথবা সিটি কর্পোরেশনের অবর্তমানে কিছু কিছু গজে ওঠা পাড়ার মাস্তান, চাঁদাবাজরা, তারা এক একটা স্ট্যান্ড দখল করে তাদের কাছ থেকে চাঁদাবাজির মধ্য দিয়ে এই বিষয়গুলোকে একবারে নির্ভয়ে বা নির্ঝঞ্ঝাটে পরিচালনা করে নগর জীবনকে ব্যাহত করার জন্য অনেকটা অবদান রাখে, অনেকটা ভূমিকা রাখে। সেই ভূমিকা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং তাদেরকে উচ্ছেদ করতে হবে আগে, যারা এই অবৈধ যানবাহন চলাচলের পৃষ্ঠপোষকতা করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। জি স্যার, যদিও আমরা সংস্কার, নির্বাচন এবং রাজনৈতিক দল বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, তারপরও শেষ দিকে একটু ছোট্ট করে জানতে চাই আসলে নির্বাচন কত দূর? দেখেন, নির্বাচন কত দূর, দুটি কথা বলি। গত পরশুদিন সেনাবাহিনীর প্রধান বলেছেন যে আমি আগেই বলেছিলাম 1 বছর থেকে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। আমি সেটা বিশ্বাস করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস স্যার একাধিকবার বলেছেন ডিসেম্বর অথবা মার্চের মধ্যে নির্বাচন হবে। আমি বিশ্বাস করতে চাই। কালকে একজন নির্বাচন কমিশনার কুমিল্লাতে বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। আমি বিশ্বাস করতে চাই যে 2025-এর শেষ নাগাদ মানুষ তাদের
নেতা নির্বাচন করবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক এবং স্থায়ী নির্বাচনী বন্দোবস্ত সংবিধানে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে যেন আগামী দিনে আর নির্বাচন নিয়ে দেশে কোনো বিতর্ক সৃষ্টি না হয়, অশান্তি তৈরি না হয়, লগি বৈঠা তৈরি না হয়, মানুষকে কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস অন্য রাজনৈতিক দলের প্রতিহিংসার শিকার হয়ে যেন তছনছ হতে না হয়, তিনবারের প্রধানমন্ত্রীকে জেলে যেতে না হয়, অপরাধীরা যেন মানুষের ভোটাধিকারকে হরণ করতে না পারে, এরকম একটি বন্দোবস্তের মধ্য দিয়ে ডিসেম্বরের শেষ নাগাদ যদি দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সেটাই বোধহয় সবচেয়ে কাম্য হবে এবং জন আকাঙ্ক্ষা পূরণে একটি সহায়ক ভূমিকা পালন করবে। এটি আসলে জনগণেরই প্রত্যাশা যে খুব সুন্দরভাবে বাংলাদেশ গড়ে উঠুক, খুব সুন্দরভাবে চলুক। আমরা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে আলোচনায় ছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আপনাকেও ধন্যবাদ রূপা এবং এসএটিভির দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল এসএটিভির বিশেষ বুলেটিন। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।